আমাদের আজকের গল্প ব্যক্তি বৈষম্য, কলমে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। অবশেষে দীপ্তি চাকরি পেল। দিনটা ছিল শিবরাত্রির আগে। এমনিতেই দেবাদিদেব মহেশ্বর ওর ইষ্টদেবতা। ওদের একতলার ছাদে রোদে বসে বসে গরম জলে এক পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে পা ডুবিয়ে বসেছিল সে। শিবরাত্রির আগের দিন ও ঘি ভাত খায়। মা বাইরের দুয়ারে বসেছিল, রোজ বসে, জুলজুল করে তাকিয়ে থাকে কখন পিয়ন আসবে। প্রতিদিন পিয়ন আসে, তবে আসার বাণী নেই। মায়ের চোখ তখন হতাশায় পূর্ণ হয়ে যায়। আজ আবার পিয়ন আসছে, কিন্তু কি আশ্চর্য, ভীষণ হাসছে ছেলেটা। একটা চিঠি এসেছে আজ। মায়ের অন্তরে যেন বিদ্যুৎ খেলে যায়, চোখ দুটো চকচক করে। পিয়ন বলে, মাসিমা, এ চিঠি যে সে চিঠি আনিনি, এটা স্কুল সার্ভিস কমিশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার, অতএব আমাকে মিষ্টি খাওয়াতে হবে। মায়ের চোখে এখন জল চিকচিক করে, হাত বাড়িয়ে চিঠিটা চায়। পিয়ন বলে, দীপ্তিদিকে ডাকুন, তাকে সই করতে হবে যে। দীপ্তি বুঝতে পারে তার স্বর্গের দরজা খুলেছে আজ। ছাদ থেকে ছুটে আসছে সে। উফ, বুকের ভিতরটা যেন চলকে ওঠে। মা ডাকে, দীপু, ও দীপু। পিয়নকে 300 টাকা দেয় দীপ্তি। হাসি মুখ করে চলে যায় পিয়ন, আর মা দীপ্তিকে জড়িয়ে ধরে কাঁদে। এই মেয়েটার জন্য কতজন কতভাবেই না অপমান করেছে। এই নারী জন্ম নিয়ে খোঁটা দিয়েছে। 26-এ পা দিলে মেয়েটা। সেদিন বুড়োর মা ডাকপাক বললে, মেয়েটার বিয়ে দিলি না, এখন এই ধিঙ্গি মেয়ে ঘরে পুষবি মেজবউ? পই পই করে বলেছিলাম অত পড়াসনি, তা তোরা শুনলি না, অমন সুন্দর পাত্র হাতছাড়া করলি। দীপ্তির মা পদ্ম বলেছিল, ও ছেলে পাগল দিদি, তাই আগের বউ ছেড়ে গেছে, তাতে বুড়োর মায়ের আস্ফালন ধরে না। বললে, ওই তো কেলে পিলসুঝের মতো দেখতে লো, ওর আবার কোন রাজপুত্র জুটবে শুনি। পদ্ম কথা বাড়ায় না, তবে মায়ের মন অজানা আশঙ্কায় ভেঙে পড়ে। দীপ্তিকে রাগ দেখায়। দীপ্তি জানে মা কেন বলে। এরকম কত প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল দীপ্তি। সেই যখন বিএড পড়তে হোস্টেলে যেতে হলো, সেবার ওর কাকার মেয়েটার বিয়ে হলো। ওর থেকে 2 বছরের ছোট। দীপ্তি হোস্টেল থেকে এলো, ভেবেছিল খুব আনন্দ করবে বোনের বিয়েতে, কিন্তু সব নিরানন্দ হয়ে গেল সকলের বাক্যবাণে। ওকে যেন করুণার দৃষ্টিতে দেখছে ওর পরিজনরা, যেন বিয়ে নামক সামাজিক স্বীকৃতি ওর আর মিলবে না। দীপ্তির গায়ের রং একটু চাপা, তবে কালো নয়। এক পিঠ চুল থেকে স্নিগ্ধতা যেন ঝরে ঝরে পড়ে। চোখ দুটো ডাগর ডাগর। কলেজের সোশ্যালে ওর গান শুনে মুগ্ধ হয়েছিল অরিন্দম স্যার। ওর সহপাঠীরা ওর রূপগুণের কদর করে, শুধু ওর জ্ঞাতি আত্মীয় পরিজন ওর কোনো গুণ দেখতে পায় না। সকলের অবজ্ঞার অবহেলা আজ দীপ্তিকে কোথায় নিয়ে এসে ফেলল। এখন থেকে দীপ্তি মুখার্জির পরিচয় সে দিদিমণি। কেষ্টনগর উচ্চ বিদ্যালয়ের নামটা জলজল করছে চিঠিটাতে। অনেক ঝড়ের পর প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, মাকে তেমনই শান্ত লাগছে। বিকেল হলে মা বলে, চা খাবি দীপু? দীপ্তি ঘাড় নাড়ে। এখনো কাউকেই বলেনি দীপ্তি, বাবার অপেক্ষাতেই আছে। সন্ধ্যা হলেই বাবা আসবে। ম্লান মুখে কত চিন্তার ছাপ। ওই তো সামান্য আয়, তবুও কতদিন ধার করে মাংস এনেছে বাবা। মাকে বলেছে, আমার মেয়েটার লেখাপড়ার চাপ, 1 পোয়া দুধের রোজ করো। বাবার জন্য কত মায়া হয়, যেন কাল পুরুষের মতো। দীপ্তির জন্য সব করেছে এই মানুষটা। চারিদিকে কত লোন, তবুও আশা, মেয়েটার গতি হলে সব ঠিক হয়ে যাবে। বাবা বাড়িতে ঢুকতেই ফুপিয়ে কেঁদে উঠল দীপ্তি। বাবা কিছুটা অবাক, বলে, কাঁদিস কেন দীপু? কি হয়েছে? কে কি বলেছে? নিশ্চয়ই তোর কাকিমারা কিছু বলেছে।
পাগলের কথা কানে নিবি না মা। পদ্ম এগিয়ে আসে, বলে, না গো না, দীপ্তির চিঠিটা এসেছে। ও এখন দিদিমণি গো, দিদিমণি। চোখটা কপাল স্পষ্ট করলো বাবার। বাপও কাঁদে, মেয়েও কাঁদে। মা কিছুক্ষণ পরে বললে, এই দেখো পাঁপড় ভেজেছি, চা দিয়ে খাও। এতক্ষণে সবাই জেনে গেছে ওই আধবুড়ি মেয়েটার সরকারি চাকরি হয়েছে। সবাই তো ভেবেছিল ওর জীবনটা ব্যর্থ আবর্জনা, আর আজ ওদের হৃদয় বিদ্ধ। তবুও মুখে টেনে টেনে হাসি। বললে, শত হোক আমাদের মেয়ে। আজ দীপ্তির মনে হলো বাবা মায়ের মুখের হাসিটুকুর অনেক দাম। রাতে একসাথেই খেলো ওরা। কাল শিবরাত্রির উপবাস। সকালে উঠে আকন্দ ফুলের মালা গাঁথবে। ঈশ্বর আজ মুখ তুলে চেয়েছেন। একটু পরেই আকাশ কালো করে এলো। এখনই ঝড় উঠবে। ঘরের জানালার ছিটকিনিগুলো খুবই নড়বড়ে। রাতের অন্ধকার যত বাড়ে ততই যেন অতীত স্মৃতিগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসে। কি ভয়ঙ্কর মনে হলো ওর। রক্ত বেইমান হয়, অন্তত তার ক্ষেত্রেও তো হয়েছে। নিজের কাকা কাকিমাদের কোনো কথা মুখে বলতে আটকায়নি। উচ্চ মাধ্যমিক পাশ করে সেই যে কলেজে ভর্তি হলো, একটাই পরবার মতো জামা, তাই কেচে যাওয়া। প্রফেসর মণ্ডলের কাছে পড়তে ঢুকতে হবে, নইলে অনার্স পড়া কি মুখের কথা? কিন্তু সপ্তাহে 2 দিন পড়া, তাও 7:30 থেকেই। তারপর একদিন যখন প্রফেসরের কাছে গেল, সেদিন শুনল মাসে 500 টাকা লাগবে। মাথার মধ্যে চিন্তার রাশি। এত টাকা সে কোথা থেকে পাবে? টিউশন করে তো মোটে 300 টাকাই পায়। বান্ধবী অসীমা বলেছিল, স্যারকে তোর অসুবিধার কথা জানা, দেখবি উনি তোকে 300 টাকাতেই পড়াবেন। সত্যি অসীমা অসাধারণ বুদ্ধিমতী। দীপ্তি বলেছিল স্যারকে। স্যার হাসি মুখ করে রাজি হলেন, আর দীপ্তির অন্তরে চিরদিনের জন্য জায়গা করে নিলেন। আজ মনে হচ্ছিল কত কষ্ট সে করেছে, তার ফল আজ পেয়েছে। কলেজে ভর্তির পর বাবা নিজের আংটি বিক্রি করে হারমোনিয়াম নিয়ে এলো। বললে, তোর অত সুন্দর গলা, গান শেখ তুই। কি শখের হারমোনিয়াম। গান শিখেছিল দীপ্তি। আজ ঘুম আসছে না। গুনগুন করে গাইল দীপ্তি। ভীষণ প্রিয় গান। যেও না দাঁড়াও বন্ধু, আরও বলো কুকথা, হংস পাখায় পাক লাগে কি, সরস্বতীর আসন চেথা। পরের দিন গোটা পাড়া জেনে গেল। কেউ কেউ বাহবাহ দিল। বাবা মিষ্টিমুখ করালে পরিচিত দেব। আর দীপ্তির মধ্যে একটা আগুন জ্বাট্টা সুপ্ত ছিল, তার ছটা যেন তার মুখটাকে আরও সপ্রতিভ করল। শিবরাত্রির পুজোতে এবার যেন বেশি আনন্দ। আর এই দিনটা পেরোলেই সে যাবে কৃষ্ণনগর। তার স্বপ্নের পাঁচিলটাকে স্পর্শ করবে সে। মনে পড়ল শিববাবুর কথা। উনি বলতেন, মানুষ সব পারে, মানুষের যে অসীম শক্তি। সন্ধ্যার সময় শিবরাত্রির পূজা করে এসে দেখলে মা কয়েকটা শাড়ি বের করেছে। দীপ্তির আসার অপেক্ষাতেই ছিল মা। বললে, কাল প্রথম স্কুলে যাবি দেখা করতে, এই পিওর সিল্কটা পরেই যা দীপু। দীপ্তর ভালো লাগলো। বিশেষত নীল রং ওর ভীষণ পছন্দের। পরের দিন নতুন স্কুলে যাবার পথে সঙ্গী হলো বাবা। এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে স্কুল, প্রত্যন্ত গ্রাম। তা হোক, দীপ্তির তো গ্রামেই বড় হওয়া। নতুন স্কুলে উষ্ণ অভ্যর্থনা পেল দীপ্তি। বেশ কিছু সহৃদয় মানুষ দেখলো আজ। প্রধান শিক্ষক বললেন, কয়েকটা জরুরি কাজ আছে কাল, অতএব সোমবার স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। বাড়ি ফিরে একটা নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে আছে দীপ্তি। তবে এবার সে উপলব্ধি করতে পারছে ব্যক্তি বৈষম্য কাকে বলে। শিববাবু শিক্ষা মনোবিজ্ঞান পড়াতে গিয়ে বলেছিলেন, ভেক্কা ভালা বর্ষা বাদল, আজকা ভালা ধূপ। প্রতিটা মানুষের প্রত্যেকের থেকেই আলাদা। এতদিন
কুপমুন্ডুক থাকায় দীপ্তির মনে হয়েছিল হয়তো পৃথিবীর মানুষগুলো বেশিরভাগ কুটিল ও জটিল। কিন্তু আজ স্কুলের সহকর্মীদের দেখে ভুল ভেঙে গেছে দীপ্তির। সোমবার এসে গেল, দীপ্তির কর্মজীবন শুরু হলো। বাসে অনেকটাই যেতে হয়। এই গ্রামের বেশিরভাগ মানুষ একেবারেই প্রান্তিক শ্রেণীর বলা যায়। অনেক ছাত্রছাত্রীর বাবা মা জনমজুরের কাজ করে। এদের মধ্যে মেধা আছে ঠিকই, তবে এদের জীবন প্রতিকূলতায় ভরা। ম্লান মুখগুলোর জন্য বড় মায়া হয়। এদের মুখে ভাষা দিতে এসেছে দীপ্তি। বড় কঠিন এই সাধনা। ষষ্ঠ শ্রেণী শিক্ষিকা দীপ্তির নতুন নাম, নতুন দিদিমণি। ছোট ছোট ছেলে মেয়েদের খুব প্রিয় হয়ে উঠেছেন দীপ্তি ম্যাডাম। কিন্তু সেদিন একটা নতুন ঘটনা হলো। ষষ্ঠ শ্রেণীতে নাকি ভূতের তাণ্ডব। কোথা থেকে কী সব পদার্থ এসে ছাত্রীদের গায়ে পড়ছে। বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে খুদে পড়ুয়াদের মধ্যে। দীপ্তির ক্লাসেই শুধু নয়, প্রতিটি ক্লাসে এই ঘটনা ঘটছে। ওরা ছুটে এসে শিক্ষক শিক্ষিকাদের দেখাচ্ছে, কেমন পিচ্ছিল, সাদা সাদা, এটা কি হতে পারে। গোটা ক্লাস পরিষ্কার করা হলো না, তবুও সমস্যার সমাধান হচ্ছে না। কেউ বলছেন সরীসৃপের ডিম ফেটে ছিটকে আসছে। কেউ আবার বললেন ক্লাসের ফ্যানগুলো থেকে কিছু একটা বের হচ্ছে। ফ্যানগুলো খোলা হলো, কিন্তু সমস্যার সমাধান হলো না। কেউ চিন্তাই করতে পারছে না কোথা থেকে কি হচ্ছে। এই শোরগোলের মধ্যেই আবার এক অদ্ভুত কাণ্ড হলো। এতদিন সাদা পিচ্ছিল কিছু একটা পড়ছিল, আর আজ মেয়েদের গায়ে রক্ত পড়ছে। কখনো কোনো মেয়ের কপালে তো কারো ইউনিফর্মে। এবার আর মেয়েদের সামলানো যাচ্ছে না। ওরা ভয় পেয়েছে, কাঁদতে শুরু করেছে। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, এই ঘটনা শুধু মেয়েদের উপরেই হচ্ছে। জীববিজ্ঞানের শিক্ষক পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটা রক্ত, তবে কোনো সরীসৃপের রক্ত হবে হয়তো। বেশ ঠান্ডা। ষষ্ঠ শ্রেণীর ছুটি হয়ে গেল সেদিন। প্রধান শিক্ষক ঘর বদলে দেবেন আগামীকাল থেকে। সকলের মুখে চিন্তার ছাপ। কি হচ্ছে এসব? কে করেছে এই অসভ্যতা? বাইরে থেকে রক্ত ছেটালে বোঝা যেত। তাছাড়া ক্লাস চলাকালীন এটা ঘটছে। গোটা স্কুলে ছড়িয়ে পড়েছে এই কথাটা, ষষ্ঠ শ্রেণীর ঘরে ভূত। ঘটনাটা শুধুই এখানে সীমাবদ্ধ নেই। এই কেষ্টনগর আদিবাসী অধ্যুষিত এলাকা। আর কে না জানে এই এলাকার ডানভূত কত খতরনাক। পারু সাঁওতালির বাড়িতেই কদিন আগে ওর ছোট ছেলেটার বিয়ে হয়েছে। ওদের বাড়িতেও এই ডানভূত ভয়ঙ্কর সব কাণ্ড করছে। পারুর বড় ছেলের মেয়েটা সেদিন বলেই ফেললে দীপ্তিকে, জানেন দিদিমণি এই ভয়ঙ্কর ডানভূতের কাণ্ড? আমাদের বাড়িতেও ভাতের মধ্যে কেরোসিনের গন্ধ যে। কয়েকদিন ধরে ভাত রাঁধলেই তাতে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে। কেউ বুঝতেই পারছে না। দীপ্তির আশ্চর্য লাগলো অর্চনার এই কথা শুনে। কত আধারে পড়ে আছে এরা, তবুও জানতে কৌতূহল হলো দীপ্তির। বললে, কি করে এই ডানভূত? অর্চনা গড় গড় করে বলে চলে, ওরা বাচ্চাদের বেশ ধরে ঘোরে। আঙুল দিয়ে প্রথমে একজনকে তাক করে, তারপর চলে আসে রাতে লক্ষ্য বস্তুর কাছে। দীপ্তি বলে, তারপর কি হয়? কত গল্প করে চলে ছোট্ট অর্চনা। তাদের দৃঢ় বিশ্বাস এই ডানভূত রাতের বেলা বিড়াল হয়ে এসে মানুষের গা চেটে দিলেই রক্ত শুকিয়ে মানুষ মরে যায়। বাড়ি ফিরে দীপ্তির চিন্তা চায় না। কি ভয়ঙ্কর কুসংস্কার এদের মধ্যেই। বিশেষ করে ওই ছোট্ট ছেলে মেয়েদের মধ্যে এরকম চিন্তার উদ্রেক হলে তো ভয়াবহ রূপ নেবে। যত শীঘ্র সম্ভব স্কুলের সমস্যার মোকাবিলা করতে হবে। এতদিন তার মনে হয়েছিল শিক্ষকতা বেশ সুখের, কিন্তু কত রকমের পরিস্থিতির শিকার হতে হচ্ছে প্রতিটি পদক্ষেপে। মনে মনে সংকল্প করল দীপ্তি, ক্লাসের মধ্যেই কেউ এই কাজটা করছে। তীক্ষ্ণ নজর রাখবে সে কাল। পরের দিন যথাসময়ে জাতীয় সঙ্গীত গেয়ে ক্লাস শুরু হলো। দীপ্তি ষষ্ঠ শ্রেণীর উদ্দেশ্যে যেতে যেতে হঠাৎই নজর পড়ল একটি মেয়ের নাক দিয়ে রক্ত পড়ছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মহুয়া। ক্লাসে ঢুকতেই সকলেই উঠে দাঁড়ালো।
দীপ্তি সবাইকে বসতে বলেই মহুয়ার দিকে ছুটে গেল। বললে, মহুয়া, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে, দেখি কি হয়েছে। কিন্তু কি আশ্চর্য, মহুয়া স্বীকার করল না। বললে, না, আমার নাক দিয়ে রক্ত পড়েনি দিদিমণি, আপনি ভুল দেখেছেন। তার মানে মহুয়ার কাজ নাকে রক্ত বা অন্য কিছু বন্ধুদের গায়ে ছেটায়। দীপ্তির কাছে সব পরিষ্কার হয়ে যায়। প্রধান শিক্ষককে জানানো মাত্রই অভিভাবকের ডাক পড়ে, কিন্তু অভিভাবক কিছুতেই স্বীকার করেন না। অদ্ভুত এক পরিস্থিতি। কাদের শেখাবে দীপ্তি? তবুও অভিভাবককে জানানো হলো তিনি যেন মহুয়াকে ডাক্তার দেখান। আর ঠিক সেই সময় আফরিন আর নাসরিন এসে জানালো মহুয়ার এই অভ্যাস অনেক দিনের। প্রাইমারি স্কুলে যখন তারা পড়তো তখন থেকেই সে এমন করে। অবশেষে ভূত ধরা পড়ল। সকলেই দীপ্তিকে সাধুবাদ জানালেন। ছাত্রছাত্রীদের মধ্য থেকে ভয় গেল। তার মানে শুধুই পড়াতে হবে না, বেশ মনস্তাত্ত্বিক ভূমিকা আছে শিক্ষক সমাজে। কিছুদিন পরেই পরীক্ষা শুরু হলো। এর মধ্যে স্কুলে মোহাম্মদ হানিফ এসেছেন, ডেপুটেশনে এসেছেন। ভূগোলের শিক্ষিকা মেটারনিটি লিভ নিয়েছেন, তাই কয়েক মাস শিক্ষকতা করবেন হানিফ স্যার। বয়সটা 25-26 হবে। সুন্দর সুপুরুষ যুবক, ছাত্রীদের কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সেদিন বাসে ওঠার পর আকাশটা কালো মেঘে ছেয়ে ফেলেছে। দীপ্তির চিন্তার কারণ, বাস থেকে নেমে রিক্সা চাপতে হবে। আগে রিক্সাওয়ালা গায়ে বেশ শক্তি ছিল, নামটাও জুৎসই হুলো। আর এখন জগাইদা, অনেকটা বয়স। অল্প বয়সে ছেলেটা মারা গেছে, মদের নেশা সর্বনাশা। বর্ষার দিন, গোসাই বাগান থেকে একটা মাঠ পেরোলেই তবে কেষ্টনগর। অবশ্য এসব দিনে স্কুল অলক্ষিত, ছুটির মেজাজ হয়ে যায়। রিক্সার ঘেরাটোপে শরীরটাকে সেদিয়ে দিয়েছে দীপ্তি। আর জগাইদার গাড়ি যেন গরুর গাড়ির থেকেও আসতে। আসলে বয়স হয়েছে, তার উপরে ছেলের সংসার এখন চালাতে হয় জগাইকে। অনেকেই বলে, দিদিমণি রিক্সাটা বদলান, ও সময় আপনাকে বাস ধরাতে পারবে না। দীপ্তির কোথায় যেন বাধে। ওর মাস মাইনেতে জগাইয়ের সংসারে নুন তেল কেনা হয়, কেমন করে জগাইকে ছাড়তে পারে? তুমি এই পৃথিবীর পথে বিচরণ করছো, তুমি কি জানো এরা তোমার জাত ভাই? এই যে অগণিত মানুষ, এদের কথা কি তোমার হৃদয়ে বাজে না? কত দুঃখ মানুষের। দীপ্তির আজকাল মনে হয় সে অনেক নিশ্চিন্ত জীবন পেয়েছে। বর্ষা রানীর রূপে মুগ্ধ হয়ে গেল দীপ্তি। একটা আনন্দ যেন মনটার মধ্যে সুর তুলেছে। রাস্তায় কোনো ছাত্রছাত্রী নেই, কড়াং কড়াং করে চিকুর হানছে। দীপ্তি গান গাইতে লাগলো মনে মনে। নীল অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। জগাই বললে, দিদি গো, এই মাঠটা পেরোতে পারলে বাঁচি। মনে হচ্ছে পুবুলে পড়েছে। ওরা কি জানতো ওদের জন্য কি অপেক্ষা করে আছে? ঝড় জল বৃষ্টির দিনে একটা গোঙানির আওয়াজ শুনতে পেল দীপ্তি। কিন্তু কোনো বাড়ি থেকে আওয়াজ আসছে। চারিদিক সতর্ক দৃষ্টিতে দেখতে লাগলো। ওই তো একটা বাড়ির রোয়াকে জটলা। দীপ্তি বললে, ওই বাড়ি কাদের জগাইদা? ওদের রোয়াকে এত লোক কেন? জগাই বললে, আর বলবেন না দিদি, ও বাড়ি পারু সাঁওতালের। কদিন আগে ছোট ছেলেটার যে বেঁধেছিল, তারপর থেকে রোজ ভাতের মধ্যে কেরোসিন গন্ধ। পারুর নাতির জ্বর ছাড়ছে না। ওদের মনে হয় যে ছোট বউ ডানভূত পুষেছে, আর ওই ভূতে সবাইকে মারবে। চমকে উঠল দীপ্তি। তার মানে নিশ্চয়ই কোনো মহিলার উপরে এরা নিজেদের আক্রোশ মেটাচ্ছে। ব্যাপারটা ওকে ভাবিয়ে তুলল। এই বৃষ্টির দিনটিকে বেছে নিয়েছে ওরা। দীপ্তি বললে, জগাইদা, আমি ওখানে যাব, আমি দেখতে চাই কি হচ্ছে। জগাইদা বলল, খবরদার দিদি, একদম যাবেন না। ওদের মোড়ল এসে এখানে সালিশি সভা হচ্ছে দিদি। ওই ছোট বউ ডানভূত রেখে এলাকার ক্ষতি করছে। কত গবাদি পশু মেরেছে তার ইয়ত্তা নেই, ওকে শাস্তি পেতেই হবে। দীপ্তি বলে,
ওখানে আমি যাবই, তুমি গাড়ি থামাও। দীপ্তি চলল পারু সাঁওতালের বাড়ি। দেখলে দুয়ার ভর্তি লোকজন, তাদের গ্লাসে পাঁচুই, আর একপাশে 14-15 বছরের একটি মেয়ে। থরথর করে কাঁপছে মেয়েটি। দীপ্তির উপস্থিতি সকলকে চকিত করে তুলল। আর সব থেকে আশ্চর্য, একপাশে মেয়েটিকে ন্যাড়া করে দেওয়া হচ্ছে। দীপ্তি শুনতে পেল একটা আর্ত রব, দিদিমণি গো, আমি কিছুই করি নাই, এরা আমাকে ডান কইছে, আমার কিছুই নাই, আমার থেকে টেকা চাইছে গো দিদিমণি। দীপ্তির সারা শরীরে যেন উষ্ণ রক্ত স্রোত বইছে। কিন্তু আশ্চর্য, এই মেয়েটা তো ওর ছাত্রী, অশোকনগরে বাড়ি ছিল। অন্ধ সংস্কার শুধুই নয়, আরও কিছুই কাজ করছে এদের ভিতরে, নইলে ভাতে কেরোসিন গন্ধ হবে কি করে। মনে পড়ল এই মেয়েটার নাম সুকুমণি। সহজ সরল, মুখে আতঙ্ক। সালিশি সভা চলছে। মোড়ল বললে, এটা ডাংবোঙার ব্যাপার, আপনি এখান থেকে চলে যান দিদিমণি। দীপ্তির মনের মধ্যে বিদ্যুৎ খেলে গেল, বুদ্ধি খেলে গেল মাথায়। কাল বিলম্ব না করে রিকশার মধ্যে উঠে পড়ল দীপ্তি। জগাই বলল, ওদের চেতের অন্য নিয়ম দিদি, ওসব আপনি বুঝবেন না। দীপ্তি বলল, অশোকনগর একবার যেতে পারবে জগাইদা? জগাই আশ্চর্য হলো, কিন্তু মুখে কিছুই বলল না, শুধুই ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করল। আজ আর স্কুলে যাওয়া হবে না, অশোকনগর পৌঁছাতেই 11:30 বেজে গেছে। কিন্তু সুকুমণিদের বাড়ি কোনটা দীপ্তির জানা নেই। আদিবাসীদের গ্রাম, সার দিয়ে মাটির বাড়ি, দেয়ালে ছবি আঁকা। জগাই বললে, দিদি গো, আমার কথাটা শোনো, এসব ঝামেলির মধ্যে থেকো না গো দিদি, ওদের মোড়ল আছে, আজ ওকে এক ঘরেই করবে, আপনাকে বাগ্য করি। ওরা খুব একগুঁয়ে, কি দরকার ওদের খাটিয়ে, তাছাড়া কে না জানে ওই ছোট বউ ডান বোকা। মোড়লের বউ নিজের চোখেই দেখেছে ওর কাছে কখনো বেড়াল তো কখনো কুকুর। ওরা মানুষের গলায় বলে খিদে পেয়েছে, ওদের গায়ে ছাটার কাঠি থাকে গো দিদি। দীপ্তির কপালে ভাঁজ। আশ্চর্য এই মানুষগুলো, এদের অশিক্ষা থেকে কে টেনে আনবে। তবুও দীপ্তি বলল, জগাইদা, ওই ছোট বউ আমার ছাত্রী, একেবারে অসহায় নাবালিকা। জগাইদা, আজ যদি তোমার মেয়েটাকে কেউ অমন বলতো, তুমি কি করতে? জগাই চুপ করে যায়। বৃষ্টির তেজ একটু কমেছে, তবে পাড়াতে তেমন লোক নেই। কয়েকটা ছেলে মেয়ে ঘরের রোয়াকে বসে আছে। এদের একজন দীপ্তির ছাত্রী, 5ম শ্রেণীর মনে হয়। দীপ্তির আগমনে সে কিছুটা কুণ্ঠার মধ্যেই আছে। দীপ্তি বলল, সুকুমণিদের বাড়ি কোথায় জানিস? মেয়েটা সামনের একটা বাড়ি দেখালে। দীপ্তি কাদার মধ্যেই নামল। ওদের বাড়িতে পৌঁছে দেখল 2 পাকের উনানে রান্না হচ্ছে। এক পাশে ঘুনিতে মাছ, ভাত ফুটছে টকবক করে। দিদিমণিকে দেখে উঠে এলো সুকুমণির মা। গুনগুন করে দীপ্তির সাথে কি কথা বললে, আর তারপরই আর্তচিৎকার করতে থাকে আদিবাসী রমণী। দীপ্তি তাকে সন্তানের জন্য চিতাবাগানের রূপ নিয়েছে সুকুমণির মা। চোখে তার আগুন। বললে, তুই স্কুলে যা দিদিমণি, আজ মোড়লদের চুলাচুলি হবে, এই তোকে বলে রাখলো। ছোট্টবেলা বাবা বলেছিল, দীপু, ভালো কাজ করলে মনের মধ্যেই একটা শান্তি খুঁজে পাবি। আজ দীপ্তির মনে বাবার কথাটাই বাজতে লাগলো। অমনি কোথা থেকে নোনা জল এসে তার গণ্ড, তার চিবুক ভাসিয়ে নিয়ে গেল যেন। স্কুলে যখন পৌঁছালো তখন কলিগরা সব শুনে হতভম্ব। প্রধান শিক্ষক খুব খুশি হলেন, বললেন, আপনার জন্য গর্ব হচ্ছে। স্কুলের আলমারিতে 1 সেট পোশাক রাখাই থাকে, এই বর্ষার দিনগুলোতে সুবিধা হয়। পোশাক বদলে স্টাফ রুমে ফিরে এলো দীপ্তি। আর কদিন পরেই পরীক্ষা, সিট নাম্বার লাগাতে হবে। একাডেমিক কাউন্সিলরের সদস্য সে। ডিউটি চার্ট বানাতে বসলো। এর মধ্যেই 1 কাপ কফি এলো। নতুন শিক্ষক হানিফ বললে, কফি খান দিদি, সারাদিনের ধকল গেছে, আমিও খাচ্ছি। বাড়ি ফেরার সময় জগাইদা জানালো সুকুমণিকে অশোকনগরের আদিবাসীরা নিয়ে চলে গেছে।
এখানে সে ঘর করবে না। কয়েকদিন পরেই শুরু হয়ে গেল পরীক্ষা। খাতা প্রশ্নপত্র নিয়ে অন্য সকলের মতো দীপ্তি প্রবেশ করলো 8 নম্বর ঘরে। ঘন্টা পড়লে সবাই লিখতে শুরু করলো, কিন্তু শেষ বেঞ্চে বসে চাঁদমণি কি করছে? সন্দেহ হলো, আজ তো বাংলা পরীক্ষা, তাহলে পেন্সিল দিয়ে চাঁদমণি কি করছে? দীপ্তির কৌতূহল হলো, এগিয়ে গেল চাঁদমণির দিকে। কিন্তু এসব কি দেখছে দীপ্তি? রাগে তার শরীর কাঁপছে যেন। চাঁদমণি 8ম শ্রেণীর ছাত্রী, মুখটাও তা চাঁদের মতোই, টানা টানা চোখ, সহজ সরল মুখখানা। এমনিতে স্কুলে শান্তশিষ্টই থাকে। এই চাঁদমণি আজ এসব কি করেছে? একটা ছবি এঁকেছে খাতায়, তাতে লিখেছে, এটা হানিফ স্যারের ছবি, স্যারকে খুব ভালোবাসি। দীপ্তি বলল, এ কি করেছো চাঁদমণি? পরীক্ষার খাতায় ছবি কেন এঁকেছো? দীপ্তির বকাবকিতে চাঁদমণির কোনো ভাবান্তর নেই, যেন এটা কিছুই নয় এমন একটা ব্যাপার। ছাত্রীদের অনেকেই ফিকফিক করে হাসল। পরীক্ষার হলে এর বেশি কি করবে দীপ্তি? পরীক্ষার পর খাতা তুলে নিয়ে সহকারী প্রধান শিক্ষককে জমা দিল দীপ্তি। এখন কিছু খেতে হবে। সকালে মাছের ঝোল ভাত খেয়েছিল অল্প করে। টিফিনে রুটি তরকারি খেয়ে সন্দেশটা মুখে দিতে যাবে, ঠিক সেই সময় অফিসে ডাক পড়ল। গ্রুপ ডি স্টাফ মনসা ডাকলে, দিদি আপনাকে হেড স্যার ডাকছেন। খাওয়া ফেলেই ছুটল দীপ্তি। গিয়ে যা শুনছে তাতে চক্ষু চড়ক গাছ। পরীক্ষার পর 2 ঘন্টা হতে চলল, কিন্তু চাঁদমণি বাড়িতে ফেরেনি। ওর বাবা মা এসেছে। ওরা জানিয়েছে, দীপ্তি ম্যাডাম আমার মেয়েটাকে পরীক্ষার হলে বকেছেন। রাগে অভিমানে মেয়েটা কোথায় গেছে কেউ জানে না। যদি আত্মহত্যার পথ বেছে নেয়, আমাদের তোই একমাত্র সন্তান। এসব কি শুনছে দীপ্তি? পরীক্ষার খাতায় মেয়েটি ছবি আঁকছে। দীপ্তি বকেছিল একটু। এই বাবা মায়েরা কতবার স্কুলে এসে বলেন, ছেলে মেয়েদের শাসন করবেন, দরকার হলে গায়ে হাত দেবেন। আর আজ এদের গলায় অন্য সুর। একটা ভয় গ্রাস করলো দীপ্তিকে। কি করবে এখন? সত্যি কি এইটুকু কারণে আত্মহত্যার পথ বেছে নিল চাঁদমণি? সেদিন তো ওর কোনো ভাবান্তর লক্ষ্য করেনি। গোটা স্কুলের আবহাওয়া যেন বদলে গেল নিমেষের মধ্যে। সব অপরাধ যেন দীপ্তির। বাড়িতে এসেও স্থির থাকতে পারছে না। তবে যে বিএড পড়ার সময় পড়েছে, শিক্ষক শিক্ষিকা, দ্বিতীয় পিতা মাতা, কোথায় তাদের স্থান? পরের দিন মা বলল, আজ স্কুলে গিয়ে কাজ নেই, আগে ফোন করে জান দেখি মেয়েটার খোঁজ পাওয়া গেল কিনা। দীপ্তি মায়ের কথা শোনে না। সত্যের মুখোমুখি হবে সে। বাড়ির মধ্যে আরও টেনশন। সবাই তার দিকে আঙুল তোলে, কেন এসব বলতে যাওয়া। সারাদিন ম্লান মুখে কাটল দীপ্তির। 3টে বাজলে সে লক্ষ্য করলো চাঁদমণির বাবা মা এসেছে। হেড স্যার হাত নেড়ে কি যেন বলছেন। দীপ্তির কষ্ট হচ্ছে, চাঁদমণির কিছু হলো না তো? অবশেষে আসল সত্য প্রকাশ্যে এলো। চাঁদমণি সেদিন স্কুলের পরীক্ষার পর একটি ছেলের সাথে পালিয়েছে। কোনো এক ঠাকুর স্থানে তারা বিয়েও করেছে। দীপ্তির মনের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তার যেন আচমকাই থেমে গেল। গত 2 দিন অনেক শিক্ষা পেয়েছে সে। কত সহজেই মানুষকে কাঠগড়ায় দাঁড় করানো যায়। আজ খুব গম্ভীর দীপ্তি দিদিমণি। সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে, তবে দীপ্তির তাতে ম্লান হবার কিছুই নেই। বাসের জানালার ধারে সিটটা আজ পাওয়া গেছে। মনের মধ্যে ভাসছে চাঁদমণির সরল মুখটা। এমনি করেই হয়তো চাঁদমণিরা হারিয়ে যাবে। দীপ্তির পক্ষে কি গোটা সমাজ পরিবর্তন করা সম্ভব? ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।